আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেটাই আমার প্রত্যাশা। বাংলাদেশে এখন তিনটি বিষয় নিয়ে বেশ আলোচনা, টক অব দি কান্ট্রি। প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে আর কিছুই নেই। দ্বিতীয় হচ্ছে মবের মাধ্যমে সবকিছু আদায় করা চলছে, রাস্তাঘাট বন্ধ করে যার যা দরকার সেটা আদায় করে নিচ্ছে। তৃতীয় হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন। আলোচনার সর্বশেষ ধাপে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কি হচ্ছে, নাকি ইউনূসের অধীনে নির্বাচন হবে, এটা নিয়েও ব্যাপক আলোচনা চলছে। আমরা সে বিষয়গুলো একটু খতিয়ে দেখি। অনেকেই বলছেন ডক্টর ইউনূসের পক্ষে কোনোভাবে নির্বাচন ওঠানো সম্ভব না, কেননা তিনি ঢাকার একটি ঘটনাকেই নিয়ন্ত্রণ করতে পারেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এক ঢাকারই নিয়ন্ত্রণ করার ক্ষমতা, যোগ্যতা তার নেই। তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করে তিনি নির্বাচন অনুষ্ঠান করবেন? কাজে এটা তার পক্ষে আদৌ সম্ভব না। তার কথা কি কেউ শুনছে? না, তার কথা কেউই শোনে না। তিনি যখনই ভয়াবহ বিপদে পড়েন তখন বিএনপি, জামাত, এনসিপি সহ কতগুলো দলকে ডাকেন, ডেকে বলেন আপনারা আমাকে বসিয়েছেন, আপনারা সাহায্য না করলে সর্বনাশ হয়ে যাবে, বিপর্যয় হয়ে যাবে দেশের। সুন্দর সুন্দর কথাবার্তা বলেন, যেগুলো মনে হয় ইনোসেন্ট কথাবার্তা। আসল কথাটা হলো বিপদে যখনই পড়েন তখন ডেকে ওই কথাগুলো বলেন, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তৃতার ভিতরে বলেছিলেন। অন্যদিকে তাকে যারা বসিয়েছেন দেশের ভিতরে এভাবে যারা দাবি করেন, জামাত, শিবির, এনসিপি, তারা বলছেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। কারণ আমরা যে কাজ করেছি, আমাদের দায় মুক্তির দায়িত্ব কে নেবে? এই দায় মুক্তির ব্যবস্থা নিশ্চিত না করে কোনো ইলেকশন হতে পারে না। সংস্কার মুখে মুখে, আসল কথা হলো তাদের দায় মুক্তি। আমেরিকা থেকে নিয়ে আসা ডক্টর আলী রিয়াজ পরিষ্কারভাবে বলছেন, আমরা সবাই মিলে সংবিধান ভঙ্গ করেছি, আমাদের মৃত্যুদণ্ড হতে পারে। ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক দুইটি টেলিভিশনে আলাপচারিতায় পরিষ্কারভাবে বলছেন যে আমরা সংবিধান ভঙ্গ করে এটা করেছি, শেখ হাসিনা ফিরে আসলে আমাদের মৃত্যুদণ্ড জোর করে দেওয়া লাগবে না, আইনেই আমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে, স্বাভাবিক আইনেই। তারা নিজেরা স্বীকার করেছেন যে আমাদের মূল টার্গেট ছিল মুক্তিযোদ্ধার চেতনাকে পরাজিত করা, আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, এবং সেজন্যই আমরা পদ্মা সেতু, মেট্রো রেল, বিটিভি ভবনে আগুন দিয়েছি, পুলিশদেরকে আমরা মেরে ফেলেছি। এর সঙ্গে আরো বলেছেন, আমরা 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতন না হলে অস্ত্র তুলে নিতাম। সেজন্য নাহিদ নাকি ভিডিও বার্তা তৈরি করে রেখেছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ইন্টারভিউতে সেটা বলেছেন। তো অস্ত্র যদি তুলে নিতে হয়, তাহলে অস্ত্র তাদের কাছে ছিল, সে অস্ত্রগুলো কোথায়? এই অস্ত্রগুলো নিশ্চয়ই তাদের দিতে হবে। সরকার পাল্টালে এখন না হয় তাদের সরকার, চিরদিন তো থাকবে না, তখন কি হবে? এই সব প্রশ্নগুলো তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। ফলে তারা তাদের দায় মুক্তি সহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত হতে চাচ্ছেন। এর বাইরে গিয়ে কোনো নির্বাচনে তারা সম্মত না। তারা প্রচন্ড অখুশি, বেজয় অখুশি। তারা ইউনূসকে বলছেন বেঈমান, গাদ্দার। আসিফ নজরুলকে বলছেন ভণ্ড, ভণ্ডামি করছে। লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস সরকার বিক্রি করে দিয়ে আসছেন, সেজদা করে আসছেন, এমন তির্যক ভাষায় গালিগালাজ তাদেরকে করতেছেন। জামাত ইসলামও জানে সরকার গঠন তো দূরের কথা, সংসদীয় আইন অনুযায়ী সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে গেলে যে কয়টি সিট লাগবে, যে কয়টি আসন লাগবে, তাও তারা পাবে কিনা, তারা এটা নিয়ে সংশয়ে থাকে। ফলে তারাও জানে পরে যারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে যদি নির্বাচন হয়, তাহলে ওনাদের অবস্থা কি হবে। কারণ ওনারা বিএনপির প্রধান নেতা তারেক রহমানের নামের পিছনে ফিমেল অর্গানের নাম বলে যে স্লোগান দিয়েছে, তারেক রহমানের নামের পিছনে খারাপ একটি শব্দ ব্যবহার করে ভার্সিটি টিএসসিতে যে স্লোগান দিয়েছে, তাদেরকে বাস স্ট্যান্ডের দল, চাঁদাবাজির দল, গরুরহাটের দল, এমনকি তারেক রহমানের মাকে নিয়েও যে অশোভন অশ্লীল ভাষায় কথা বলেছেন। তারেক রহমানকে যেমন বলছেন চাঁদা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে। আবার তারাও যেভাবে
71-এর রাজাকার হিসেবে উল্লেখ করেছেন। ফলে দূরত্ব এমন জায়গায় গেছে যে কেউ কারোর প্রতি সংবেদনশীল থাকবে এটা ভাবার কোনো কারণ নাই। ফলে বিএনপি ক্ষমতায় গেলে যে সংবিধান লঙ্ঘন এবং এই যে গণতান্ত্রিক সরকার উচ্ছেদের ঘটনা, বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্থাপনা হামলা করা, যেটাকে বলা হয় আত্মঘাতী কাজ করা, এই সকল ঘটনার যে বিচার হবে না এ নিশ্চয়তা কে দেবে? এজন্য এনসিপি, জামাত এবং আন্দোলনের সঙ্গে যারা কথিত চলেছিলেন তারা এখন আতঙ্কিত, যেটা শেষ না করে কোন নির্বাচন হবে না, এবং ইউনুসকে তারা বাইরে যেতে দিতে চান না। আবার বিদেশিরা যারা ইউনুসকে বিশাল কিছু মনে করছিলেন তারা এখন দেখেছেন যে ডক্টর ইউনুস দেশের কিছুই নিয়ন্ত্রণ করতে পারেন না। তাদের হাই কমিশন আছে, এম্বাসি আছে। গোপন রিপোর্টে তারা জেনেছেন ইউনুস শুধু নিজের করাপশনের মামলাগুলো প্রত্যাহার করিয়ে নিয়েছেন, নিজে বিশ্ববিদ্যালয় নিয়েছেন, আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, ডিজিটাল ওয়ালেট ব্যবসার লাইসেন্স নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা রাষ্ট্রের থেকে কমিয়ে নিয়েছেন, তার প্রতিষ্ঠানগুলোয় 5 বছর ট্যাক্স দেওয়া লাগবে না, নিজের সুবিধা নিয়েছেন। দেশের অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন কোনো কিছুই তিনি কিছু করতে পারেননি। ফলে এনার সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণা বিদেশিদের এখন আর নাই। ফলে সেখানের কোনো সাপোর্ট পাচ্ছেন না। 11টি দেশ সফর করছেন, সেখান থেকে কোনো সাহায্য আসে নাই, বিদেশে সাহায্য নাই। দেশে তাকে যারা আসন করে বসিয়েছিল তারাও এখন তার উপর নাখোশ। বিএনপি চায় তড়িঘড়ি করে নির্বাচনটা করে তারা ক্ষমতায় বসতে, তারা এখন অন্য কোনো কিছুতে রাজি না। এই পরিস্থিতিতে আওয়ামী বিরোধী যে শিবির বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্যরা, তারা পরিষ্কারভাবে দুইটা ভাগে বিভক্ত। এদেরকে কাকে অখুশি করবেন, কাকে খুশি করবেন? যদিও বিএনপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ইউনুস, কিন্তু জামাত কি ছেড়ে দেবে? এনসিপি কি তাকে ছেড়ে দেবে? যারা এখনই বলতেছে উনি বেঈমান, উনি গাদ্দার, উনি সরকার বিক্রি করে দিয়ে আসছেন, ওনার প্রধান উপদেষ্টার সবচেয়ে বিশ্বস্ত জন তাকে বলা হচ্ছে ভণ্ড। দেশের বাইরে যে নিরাপদে থাকবেন সে অবস্থা হতো না। লন্ডনে গিয়ে বাইরে বের হতে পারেন নাই, তার আর এক উপদেষ্টা নিউ ইয়র্কে গিয়ে বাইরে বের হতে পারতেছেন না। আইন উপদেষ্টা আর একটা দেশে গেছিলেন, সেখানেও বিমানবন্দরে ভয়ঙ্করভাবে লাঞ্ছিত হয়েছেন। দেশের ভিতর থেকে তিনি বিএনপির এক স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তাকে গালিগালাজ করতেছেন, ভিডিও বাইরে ভেসে আসছে। এই পরিস্থিতিতে ওই অ্যাডভাইজারি মেম্বার যারা আছেন তারা অনেক আতঙ্কিত যে কোনোভাবেই এই নির্বাচন আমরা করতে পারবো না, আমাদের দিয়ে সম্ভব না। এবং তারা যে করতে পারবেন না তার আইনগত একটি কারণও আছে। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে বিষয়টি অ্যাপিলেট ডিভিশনের শুনানির অপেক্ষা আছে, আংশিক শুনানি হয়েছে। অনেক জুরিস্টরা বলছেন যে এই রায়টি পজিটিভলি হতে পারে, হওয়ার সম্ভাবনা তাদের দৃষ্টিতে সর্বাংশে। তাই যদি হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। ফিরে আসা মানে হলো আদালতের ভার্ডিক্ট যেদিনই ডিক্লেয়ার হয় সেদিন থেকে সেটা কার্যকর হয়। এটার কোনো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বা পরবর্তীতে কোনো ইফেক্ট এর প্রশ্ন ওঠে না। আইন হচ্ছে যেদিনই রায় হবে সেদিন থেকে ওটা আইন। তাই যদি হয়, তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে, তাহলে তত্ত্বাবধায়কের স্ট্রাকচার ছিল কি? সর্বশেষ নির্বাচিত হবেন সর্বশেষ যিনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি। তাহলে বর্তমান প্রধান বিচারপতি হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সঙ্গত কারণে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন। যদি তার প্রতি কারো আস্থা না থাকে বা তিনি যদি রাজি না থাকেন, সেক্ষেত্রে বিকল্প হতে পারে তার পূর্বে যারা অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি জনাব মোজাম্মেল হোসেন, অন্য কয়েকজন আছেন যারা রিজাইন দিয়েছেন। রিজাইন হবে না, হতে হবে অবসরপ্রাপ্ত। যদি সেক্ষেত্রে কোনো বিপত্তি হয় তাহলে এর পূর্বে যারা অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারক, সেখানে আছেন আপিল বিভাগ থেকে যারা অবসরে গেছেন জনাব নুরুজ্জামান, জনাব ইমান আলী, জনাব হাফিজ, জনাব নাজমুনারা সুলতানা সহ আরো অনেকে। এতগুলি স্তর অতিক্রম করতে হবে। যদি এদের কাউকে না পাওয়া যায় তখন বাইরের কাউকে আনা যেতে পারে, বা রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন, পূর্বে যে স্ট্রাকচারটা ছিল। তো এতগুলো লোকের ভিতর থেকে কি একজনকে পাওয়া যাবে না? ডেফিনেটলি পাওয়া যাবে।
তাহলে রায় ঘোষিত হওয়ার দিন থেকে তত্ত্বাবধায়ক সরকার এস্টাবলিশড হলে কোনোভাবেই ডক্টর ইউনূস আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। তো ক্ষমতায় থাকার সুযোগ না থাকলে তার তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কোনো লিগ্যাল বেসিস নাই। তাই যদি না থাকে তাহলে তার অধীনে ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হয়? আমি যদি কথার কথা ধরেই নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, সেক্ষেত্রেও তো ডক্টর ইউনূসের থাকার সুযোগ নাই। আমার কাছে অন্য তথ্য আছে। তিনি এখন তার পরিষদ সহ যে কোনো অজুহাতে ছেড়ে যাওয়ার জন্য খুবই ব্যস্ত। তিনি বুঝতে পারছেন তাকে যারা বসিয়েছিলেন, সাপোর্ট দিয়েছিলেন, তারাই এখন চাচ্ছেন না ওনাকে। তারা দ্বিধা বিভক্ত হয়ে গেছেন। তারা বুঝতে পারছেন উনি তাদের সঙ্গে তাদের ভাষায় গাদ্দারি, বেইমানি, বিশ্বাসঘাতকতা করেছেন, লন্ডনে গিয়ে সেজদা করে এসেছেন, সরকার বিক্রি করে দিয়ে আসছেন, তারেক রহমানের সঙ্গে সমঝোতা করে দিয়ে আসছেন। ফলে তারা আর ওনার দায়িত্ব নেবেন না। তবে তারা উনি যেন তেন উপায় নির্বাচন করে বিএনপিকে বসিয়ে দেবেন, এটাই তারা রাজি না। কারণ তাহলে তাদের ফাঁসির রজ্জু কে ছাড়াবে? একাধিক সমন্বয়ক তো পাবলিকলি বলছেন, শেখ হাসিনা ফিরে এলে আমাদের জোর করে সাজা দেওয়া লাগবে না, আইনেই স্বাভাবিকভাবে আমাদের মৃত্যুদণ্ড হবে, যেহেতু আমরা সংবিধান ভঙ্গ করেছি। ডক্টর আলী রিয়াজ তো বলছেন এই যে আমরা যারা বসা আছি আমরা সবাই মিলে সংবিধান লঙ্ঘন করেছি। তাহলে সংবিধান লঙ্ঘন করার পরিণতি কি হতে পারে এটা তারা ভালো করে জানেন। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা এটা নিয়ে পর্যবেক্ষকদের ধারণা কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির এত ভয়াবহ অবনতি হয়েছে, মবের রাজ্য এমনভাবে কায়েম হয়েছে, কোথাও কোনো ব্যবস্থাপনা নাই। এই অবস্থা কিসের নির্বাচন হবে? অন্যদিকে তো নির্বাচনের পক্ষে বিপক্ষে দুইটা গ্রুপ আছে। যারা চান আগে তাদের প্রোটেকশন, তাদের দায় মুক্তি হোক, তাদের কথিত জুলাইয়ের সনদ বাস্তবায়ন হোক। বিএনপি চায় এসব বাস্তবায়ন তো বাইরে বসে করা যাবে না, সংসদে গিয়ে করতে হবে। তাহলে আগে সংসদ নির্বাচন হোক। পরিষ্কার বিভক্ত। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পক্ষে নেই। অন্যদিকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমমনা দল সমূহকে 14 দলীয় জোট সহ সিপিবি এবং অন্যান্যদেরকে ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণ আজাদী লীগ, গণতন্ত্রী পার্টি, ন্যাপ এদেরকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচনের যে স্বপ্ন দেখা হচ্ছে, প্ল্যান করা হচ্ছে, সেখানে সার্ভেতে দেখা গেছে বিএনপির পক্ষে 12%, জামাতের পক্ষে 10% এবং এনসিপির পক্ষে 2%। 12, 10, 22 আর 2, 24% মানুষ ভোটের ব্যাপারে মুখ খুলেছে। আর 7% বলেছে আওয়ামী লীগকে ভোট দেবে। 14% বলছে আমরা বলবো না। অর্থাৎ বললে বিপদ হতে পারে। তা রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে এরা বিএনপি বা এনসিপি বা জামাত হলে নিশ্চয় বলে ফেলতো, কারণ দেশের পরিস্থিতি যা, তাদের মুখ খুলতে কোনো দ্বিধা থাকার কথা না। তাহলে তারা এমন একটি দল করে যে দলের কথাই স্পষ্টভাবে বললে তাদের বিপদ হতে পারে। তাহলে সেই 14% আর 48% মানুষ বলছে আমরা এখন মনস্থির করিনি। তা 48, 14, 7 এসব মিলালে দেখা যাবে 29% মানুষ ভোটের কথা বলছেন আর 31% মানুষ বাইরে থাকতেছে। তাই 31% মানুষকে নিয়ে ভোটে 71% মানুষ বাইরে থাকতেছে, 29%কে নিয়ে ভোট। এই ভোটের যদি নির্বাচনও করে সেটা কি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে? কোন জায়গায় রিকগনিশন পাবে? আর এই জাতীয় একটা বানোয়াট সাজানো 96 15ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন, এটা করার জন্য সশস্ত্র বাহিনী কি সায় দেবে, সাহায্য করবে? অনেকে বিশ্লেষকের ধারণা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ধারণা, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এই ঝুঁকি নেবে না। এই জাতীয় সাজানো অগ্রহণযোগ্য একপাক্ষিক নির্বাচনে তারা পার্টি হতে চাইবে না। তো তারা যদি না থাকে, তাতে ইউনূসের পাহারা দেওয়ার তো লোক নাই, তার তো আর নিজস্ব কোনো লোক নাই। তার পাহারাদার তো সশস্ত্র বাহিনী, পুলিশেরা। তার তো আর কোথাও এনজিওর কিছু লোক আছে, সেই লোকটা তো আর পাহারা দিতে পারবে না। তারা তো আর নির্বাচন উঠাতে পারবে না।
পর্যালোচনা আমরা এখানে আসতে পারি। ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হচ্ছে না, এটা বিশ্লেষকদের ধারণা, এবং তারা মনে করেন 90% ধারণা যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কোনো কারণ নেই। সেজন্য ইউনূসের একটা অজুহাত লাগবে, তিনি বলবেন দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে, জুলাই সংস্কার এটা বাস্তবায়ন হয় না, ইত্যাদি ইত্যাদি। আর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত জাজমেন্ট এসে গেলে আইনসঙ্গতভাবেই ইউনূস থাকতে পারবেন না। যদিও আইন অনুযায়ী ইউনূস থাকার এমনিও বর্তমান অবস্থান নাই, কারণ তার লিগ্যাল কোনো বেসিস নাই এই পোস্টে বসে থাকার। সব মিলে ইউনূসের অধীনে যে নির্বাচন হচ্ছে না এটা পরিষ্কার। ইউনূস এবং তার ঘনিষ্ঠজনরা ক্ষমতার পাহারাদারদের কাছ থেকে যখনই বাইরে চলে যাবেন, দেশের ভিতর নিরাপদ না। দেখলাম বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য আসিফ নজরুলকে তীব্র ভাষা আক্রমণ করে কথা বলছেন, বের হয়ে যাও। ছাত্ররা তো তাকে বলতেছেন আপনি ভণ্ড। তিনি নিজে বলতেছেন এত জটিল এটা শেখ হাসিনার আমলে বুঝিনি। আর দেশের বাইরের কথা তো বললামই, লন্ডনে এসে হোটেল থেকে বের হওয়া যায় না, নিউ ইয়র্কে গেলে লাঞ্ছনা খেতে হয়, আর এক দেশে গেছে লাঞ্ছনা। পৃথিবীর কোনো দেশই নিরাপদ না। যে বাঘের পিঠে সওয়ার হয়েছেন অনুপযুক্ত হয়েও, এখান থেকে নেমে দেখুন না, নামাও কঠিন, বসে থাকাও কঠিন। অপেক্ষা করুন, এর পূর্বেও তো অস্বাভাবিক কিছু ঘটে যেতে পারে। বাংলাদেশ বৈচিত্র্য ভরা দেশ, কখন কি হবে কেউ জানে না। কেউ ভেবেছিল সাজাপ্রাপ্ত দণ্ডিত একজন ব্যক্তি এসে ক্ষমতা দখল করবে, কারণ ইউনূস তো তখন সাজাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, কনভিক্টেড ছিলেন। আরো একটু সময় অপেক্ষা করুন, নিশ্চয়ই আরো অনেক আকর্ষণীয় অধ্যায় সামনে রয়েছে। ভালো থাকুন।